রাশিয়ার জাহাজ নীরবে এগিয়ে আসছে, গন্তব্য ইরান। আর সেই জাহাজে যদি সত্যিই থাকে বিস্ফোরক, ড্রোনের যন্ত্রাংশ, গোলাবারুদ এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির উপকরণ, তাহলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ঘুম উড়ে যাবে। এনবিসি নিউজের হাতে আসা একটি ইউরোপীয় সরকারি নথি এবং একজন পশ্চিমা কর্মকর্তার বক্তব্যের ভিত্তিতে যে তথ্য সামনে এসেছে, তাতে রাশিয়া কাস্পিয়ান সাগর হয়ে ইরানে বিস্ফোরক, ড্রোনের যন্ত্রাংশ ও গোলাবারুদ পাঠাচ্ছে বলে দাবি করা হয়েছে। ইউরোপীয় নথিতে বিস্ফোরক TNT এর কথাও উল্লেখ আছে। আর এখানেই শেষ নয়, স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করে এমন কিছু উপাদানের উপস্থিতির ইঙ্গিত পাওয়া গেছে যেগুলো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদনের সঙ্গে সম্পর্কিত হতে পারে। একসময় ইরান রাশিয়াকে অস্ত্র দিত, শাহেদ ধরনের ড্রোন পাঠিয়ে মস্কোর যুদ্ধ ক্ষমতা বাড়িয়েছিল তেহরান। এখন যেন সময়ের চাকা ঘুরছে, এবার রাশিয়া ইরানকে ফিরিয়ে দিচ্ছে। এটা শুধু বন্ধুত্ব নয়, এটি একটি যুদ্ধ পরবর্তী সামরিক পুনর্গঠনের সম্ভাব্য লাইফলাইন। ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে আঘাত হয়েছে, ড্রোনের মজুদ কমেছে, গোলাবারুদের ভান্ডারে চাপ পড়েছে, উৎপাদন অবকাঠামোর কিছু অংশ ক্ষতিগ্রস্ত। তারপর যুদ্ধ থেমেছে, কিন্তু রাশিয়ার জাহাজ থামেনি। কাস্পিয়ান সাগর হয়ে পণ্য আসছে। এখানেই ইরানের কৌশলগত ভূগোল তার হয়ে খেলছে। কাস্পিয়ান সাগর ঘিরে আছে মাত্র 5টি দেশ: রাশিয়া, ইরান, কাজাখস্তান, তুর্কমেনিস্তান ও আজারবাইজান। এটি সাধারণ সমুদ্র নয়, এটি একটি বিশাল অভ্যন্তরীণ জলভাগ। ফলে পারস্য উপসাগর বা লোহিত সাগরের মতো পশ্চিমা নৌবাহিনীর প্রচলিত নজরদারি কাঠামোর বাইরে এই পথ অনেক বেশি সুবিধাজনক। আর রাশিয়া ও ইরানের বন্দরগুলোর মধ্যে দূরত্ব তুলনামূলকভাবে কম। অর্থাৎ পশ্চিমা চাপ যত বাড়বে, এই পথ তত মূল্যবান হয়ে উঠতে পারে। ইরান ও রাশিয়া যে কাস্পিয়ান সাগরকে সামরিক ও বাণিজ্যিক সরবরাহের পথ হিসেবে ব্যবহার করেছে, তার প্রমাণ আগেও এসেছে। 2026 সালের মার্চে ইসরায়েল বন্দর আনজালিতে হামলা চালিয়ে ইরানের নৌঘাঁটি, জাহাজ ও অবকাঠামোতে আঘাত করেছিল। সে সময় বিভিন্ন প্রতিবেদনে ওই অঞ্চলকে রাশিয়া ইরান সরবরাহ করিডোরের সঙ্গে যুক্ত করা হয়েছিল। বান্দর আনজালি ইরানের উত্তরের দরজা। সেই দরজায় হামলা চালিয়েও যদি রুশ সরবরাহ আবার শুরু হয়ে থাকে, তাহলে বোঝা যায় একটি বন্দর আঘাত করা যায়, কিন্তু একটি পুরো সরবরাহ নেটওয়ার্ককে মুছে ফেলা অনেক কঠিন। এখানেই ইরানের কৌশলগত স্থিতিস্থাপকতা সামনে আসে। কারণ ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি শুধু সামরিক শক্তির একটি অংশ নয়, এটি তেহরানের প্রতিরোধ নীতির কেন্দ্রে থাকা একটি অস্ত্র। ইরানের হাতে যত বেশি উৎপাদন সক্ষমতা থাকবে, তত বেশি সময় ধরে তারা যুদ্ধ চালানোর সক্ষমতা ধরে রাখতে পারবে। এখানে চীনও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। ইরানের লুক ইস্ট কৌশল পশ্চিমা প্রযুক্তির ওপর নির্ভরতা কমিয়ে রাশিয়া ও চীনের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়ানোর দিকে এগিয়েছে। বিভিন্ন প্রতিবেদনে স্যাটেলাইট নজরদারি, নেভিগেশন, রাডার এবং ক্ষেপণাস্ত্র উৎপাদন সংশ্লিষ্ট উপকরণে চীন রাশিয়ার সহায়তার কথাও উঠে এসেছে। অর্থাৎ ইরান একা পুনর্গঠন করছে না, তার পেছনে তৈরি হচ্ছে পূর্বমুখী একটি সামরিক নেটওয়ার্ক। রাশিয়া দিচ্ছে সরবরাহের রাস্তা ও সামরিক সহায়তা, চীন দিতে পারে প্রযুক্তি ও উপকরণ, আর ইরান দিচ্ছে নিজের ভূগর্ভস্থ অবকাঠামো, প্রকৌশল দক্ষতা এবং বিশাল যুদ্ধ অভিজ্ঞতা। এই সমীকরণই পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর জন্য সবচেয়ে কঠিন প্রশ্ন: ইরান কতটা ক্ষতিগ্রস্ত আর কত দ্রুত সে ক্ষতিপূরণ করছে। রাশিয়ার জাহাজ যদি সত্যিই আবার কাস্পিয়ান সাগর পেরিয়ে তেহরানের দিকে এগিয়ে থাকে, তাহলে সেই জাহাজে শুধু TNT বা ড্রোনের যন্ত্রাংশ নেই, সেখানে হয়তো বহন করা হচ্ছে ইরানের পরবর্তী যুদ্ধের সম্ভাবনা। মাত্র 8 মিনিটে ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে ফেলার মতো অদম্য সামরিক সক্ষমতা গড়ে তুলেছে তেহরানের সিংহ পুরুষেরা। আমেরিকান সাম্রাজ্যবাদ আর ইহুদিবাদী শক্তির চোখের ঘুম কেড়ে নিয়ে ইরান এখন মধ্যপ্রাচ্যের একচ্ছত্র অধিপতি। তেহরানের প্রতিটি ক্ষেপণাস্ত্র যখন শত্রুর বুকের দিকে তাক করা, তখন ওয়াশিংটন থেকে জেরুজালেম সবখানেই শুধুই ধ্বংসের আতঙ্ক। বেনগুরিয়ন বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের পাহারা, কিন্তু ইরানি ইগলদের চোখ এড়াবে কে? ভয়ে কাঁপতে থাকা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এখন ওয়াশিংটনের পায়ে লুটিয়ে পড়েছেন। নিজেদের অস্তিত্ব বাঁচাতে যুক্তরাষ্ট্রের সহায়তায় তেল আবিবের প্রধান বিমানবন্দর বেনগুরিয়ন সহ দেশটির অন্তত 4টি কৌশলগত ঘাঁটিতে মোতায়েন করা হয়েছে মার্কিন বিমান বাহিনীর কয়েক ডজন যুদ্ধ বিমান ও রিফুয়েলিং ট্যাঙ্কার। কিন্তু মার্কিন বাহিনী কি জানে তারা কোথায় পা দিয়েছে? ইরানি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামি নিয়াজ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মধ্যপ্রাচ্যে মোতায়েন করা যুক্তরাষ্ট্রের প্রতিটি সামরিক ঘাঁটি, প্রতিটি বিমান এবং প্রতিটি পদক্ষেপ এখন ইরানের ব্যালিস্টিক মিসাইলের নিখুঁত নিশানায়। জর্ডান, কুয়েত কিংবা বাহরাইন আমেরিকানরা যেখানেই ঘাঁটি গেড়ে থাকুক না কেন, IRGC-র একটিমাত্র কমান্ডেই সেসব স্থাপনা মুহূর্তে ছাই হয়ে যাবে।
8 মিনিটের তাণ্ডব, পেন্টাগনের নতুন আতঙ্ক। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা ও সামরিক সূত্রগুলোর ঘুম হারাম হয়ে গেছে মেহের নিউজ এজেন্সির এক বিস্ফোরক রিপোর্টের পর। ইরানের সশস্ত্র বাহিনী যে নতুন প্রযুক্তির মিসাইল বহর তৈরি করেছে তা তেহরান থেকে উৎক্ষেপণের পর ঠিক 8 মিনিটের মাথায় পুরো ইসরায়েলকে ধ্বংসস্তূপে পরিণত করতে সক্ষম। ইসরায়েলের আকাশে এখন পেন্টাগনের তৈরি কোনো আয়রন ডোম কাজ করবে না, কোনো প্রযুক্তির ছাতা দিয়ে রক্ষা পাবে না ইহুদিবাদী স্থাপনাগুলো। নেতানিয়াহু নিজেই প্রকাশ্যে চিৎকার করে স্বীকার করেছেন যে ইরানের মিসাইল প্রযুক্তি এখন কেবল ইসরায়েল নয়, সরাসরি আমেরিকার মূল ভূখণ্ডেও আঘাত হানার ক্ষমতা অর্জন করেছে। পশ্চিমারা ভেবেছিল যুদ্ধের হুমকি দিয়ে ইরানকে কোণঠাসা করা যাবে, কিন্তু যুদ্ধবিরতি আর আলোচনার আড়ালে ইরান তাদের সামরিক শক্তিকে নিয়ে গেছে এক নতুন উচ্চতায়। মার্কিন প্রশাসন যখন হরমুজ প্রণালীর মধ্য দিয়ে অবৈধ নৌপথ তৈরি করার ষড়যন্ত্রে লিপ্ত, তখন তেহরান তাদের রণকৌশল দিয়ে পুরো প্রণালীর পূর্ণ নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নিয়েছে। বিশ্ব বাণিজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সমুদ্র পথের চাবি এখন ইরানের হাতে। তেহরান চায় মধ্যপ্রাচ্যকে মার্কিন হস্তক্ষেপ মুক্ত করতে, আর সেই লক্ষ্যে ইরানি নৌবাহিনী ও আকাশ প্রতিরক্ষা বাহিনী প্রতিটি মুহূর্তে রণপ্রস্তুত। যুদ্ধের ময়দানে ইরানকে পরাস্ত করতে না পেরে যুক্তরাষ্ট্র শুরু করেছে নোংরা খেলা। মার্কিন সেন্টকম একের পর এক হামলা চালাচ্ছে ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও পানি শোধনাগার কেন্দ্রগুলোর মতো সংবেদনশীল বেসামরিক অবকাঠামোয়। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঙ্কার দিয়েছেন, ইরান আলোচনায় না ফিরলে তাদের সমস্ত বেসামরিক স্থাপনা মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে। ট্রাম্পের এই ফাঁকা বুলি আর বর্বরতাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে তেহরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC শুরু করেছে উল্টো কাউন্টডাউন। কুয়েত, বাহরাইন ও জর্ডানে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোকে একে একে গুড়িয়ে দিতে প্রস্তুত ইরানি মিসাইল ডিভিশন। নিজেদের বেসামরিক অবকাঠামো রক্ষা করার শক্ত জবাব হিসেবে মার্কিন ঘাঁটিগুলোকে চিরতরে ধুলোয় মিশিয়ে দেওয়ার জন্য ক্ষেপণাস্ত্রের বোতামে আঙুল দিয়ে রেখেছেন ইরানি সেনারা। ইসরায়েল ভেবেছিল আমেরিকার কোলে বসে তারা নিরাপদে থাকবে, কিন্তু আমেরিকা নিজেই এখন মধ্যপ্রাচ্যের জ্বলন্ত আগুনে পুড়ছে। ইসরায়েলের সামরিক সূত্রগুলো বুঝতে পেরেছে যুক্তরাষ্ট্রের হয়ে প্রক্সি দিতে গেলে পুরো ইসরায়েল এক অভূতপূর্ব ধ্বংসযজ্ঞের মুখে পড়বে। মার্কিন যুক্তরাষ্ট্র পশ্চিমে এশিয়ার মরুভূমিতে এমন এক গোলক ধাঁধায় পা রেখেছে যা এখন তাদের জন্য মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে। ইরানের বিরুদ্ধে তাদের দীর্ঘস্থায়ী এই সংঘাত কেবল একটি যুদ্ধ নয়, বরং এটি ছিল এক সুদূর প্রসারী কৌশলগত ফাঁদ। ইরান যেন এক দক্ষ জাদুকর, যারা মার্কিন দম ফেরে তাসের ঘরকে ধুলোয় মিশিয়ে দিয়েছে। ওয়াশিংটন যখন ইরানের বিরুদ্ধে তাদের সমরাষ্ট্রের প্রদর্শনীতে ব্যস্ত, তখন তারা হয়তো ঘুণাক্ষরেও ভাবেনি যে এই খেলা তাদের নিজেদেরই বুমেরাং হয়ে ফিরবে। তেহরানের অদম্য প্রতিরোধ ওয়াশিংটনকে বাধ্য করেছে তাদের মূল্যবান ও দুর্লভ গোলাবারুদের ভান্ডার নিঃশেষ করতে। কেবল 39 দিনের সংক্ষিপ্ত সময়ে মার্কিন বাহিনী যে পরিমাণ প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর, টমাহক ক্রুজ মিসাইল এবং SM-6 সিস্টেম ব্যবহার করেছে তা মার্কিন প্রতিরক্ষা কাঠামোর মেরুদণ্ড কাঁপিয়ে দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, মার্কিন বাহিনীর এই অতি উৎসাহী গোলাবারুদ ব্যবহার এখন তাদের অস্তিত্ব সংকটের মুখে ফেলেছে। ইরান কেবল মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জ করেনি, বরং তাদের অর্থনৈতিক ও সামরিক সক্ষমতার হাটে হাঁড়ি ভেঙে দিয়েছে। ইরানকে পরাস্ত করার নেশায় ওয়াশিংটন যখন তাদের মজুত করা গোলাবারুদের অর্ধেকই খরচ করে ফেলেছে, তখন এটি স্পষ্ট যে তারা যুদ্ধের ময়দানে জয়ী হওয়ার বদলে নিজেদেরই সর্বশান্ত করছে। ইরান এখানে নায়ক, কারণ তারা মার্কিন শক্তির অপচয় ঘটিয়ে বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে পরাশক্তির দম্ভ কত দ্রুত ধূলিসাৎ হতে পারে। এদিকে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের উত্থান এখন মার্কিনীদের জন্য আগুনে ঘি ঢালার মতো পরিস্থিতি তৈরি করেছে। একদিকে মধ্যপ্রাচ্যে ইরানের সাথে লড়তে গিয়ে ওয়াশিংটনের হাত খালি, অন্যদিকে দক্ষিণ চীন সাগরে চীনের দাপট। বাতিখাতান 2026 মহড়া চলাকালীন চীনের লিনন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের উপস্থিতি এবং টাইপ 055 ডেস্ট্রয়ারের মহড়া যেন মার্কিনীদের জন্য এক দুঃস্বপ্ন। এই টাইপ 055 রণতরী এখন এশিয়ার বৃহত্তম ভাসমান অস্ত্রাগার, যা মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ারের জন্য এক মরণ ফাঁদ। খবর উঠেছে বেজিং তাদের YJ-20 হাইপারসনিক মিসাইল মহড়ায় ব্যবহার করেছে, যার গতি শব্দের চেয়ে 6 গুণ বেশি। এই মিসাইল মার্কিনীদের ঘুম কেড়ে নিয়েছে, কারণ এর পাল্লায় থাকা যে কোনো লক্ষ্যবস্তু মুহূর্তের মধ্যে ভস্মীভূত হতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্র এখন শাখের করাতের মতো পরিস্থিতির মুখোমুখি। একদিকে ইরানের বিরুদ্ধে লড়তে গিয়ে নিজেদের সামরিক ভান্ডার ক্ষয় করছে, অন্যদিকে প্রশান্ত মহাসাগরে চীনের সাথে পাল্লা দিতে হিমশিম খাচ্ছে। ইরানের প্রতি মার্কিন দৃষ্টিভঙ্গি এখন বজ্র আটনি ফসকা গেরোয়ের মতো। তারা ভেবেছিল দ্রুত জয় পাবে, কিন্তু বাস্তবতা বলছে উল্টো কথা। ইরান আজ বিশ্ব রাজনীতির সেই শক্তি কেন্দ্র যারা মার্কিনীদের অজেয় হওয়ার দর্প চূর্ণ করে দিয়েছে। তাদের কারণেই আজ মার্কিন যুক্তরাষ্ট্র প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তাদের আধিপত্য বজায় রাখতে আকাশ পাতাল ভাবছে।
ইরান তো কেবল একটি দেশ নয়, তারা সেই অপরাজেয় শক্তি যারা মার্কিন সাম্রাজ্যবাদের গায়ে কাঁটা হয়ে দাঁড়িয়েছে। ওয়াশিংটন এখন বুঝতে পারছে তারা কেবল একটি দেশের বিরুদ্ধে লড়ছে না, বরং এমন এক কৌশলের সাথে খেলছে যার শেষ কোথায় তা তাদের অজানা। ইরান আজ তাদের সুচিন্তিত কৌশলে গোটা মার্কিন সামরিক পরিকল্পনাকে তছনছ করে দিয়েছে। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে বিশ্ব রাজনীতিতে এখন দা কুমড়ো সম্পর্ক। একদিকে পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞা আর হুঁশিয়ারি, অন্যদিকে তেহরানের নিজেদের অবস্থান অটল থাকা, সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি এখন তপ্ত কড়াইয়ের মতো ফুটছে। সাম্প্রতিক তথ্যানুসারে ইরানের কাছে যে পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম আছে তা দিয়ে পারমাণবিক অস্ত্র তৈরি করা কেবল সময়ের ব্যাপার কিনা তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। তবে এই পুরো নাটকে ইরান নিজেকে এক অপরাজেয় নায়কের আসনে বসিয়ে বিশ্বকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। প্রাকৃতিক ইউরেনিয়ামকে অস্ত্রোপযোগী করতে হলে তাকে আকাশকুসুম কল্পনা থেকে বাস্তবে নামিয়ে আনতে হয় এক দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে। ইউরেনিয়াম 235 আইসোটোপের ঘনত্ব বাড়ানোই হল সমৃদ্ধকরণ। ইরান ইতিমধ্যে 60% পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়ামের বিশাল এক মজুদ গড়ে তুলেছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর প্রধান রাফায়েল গ্রসের মতে তেহরানের বর্তমান মজুদ দিয়ে অন্তত 10টি পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব। পশ্চিমা শক্তিগুলো যখন ইরানকে চোখ রাঙানি দিচ্ছে, তখন তেহরান অত্যন্ত ধূর্ততার সাথে তাদের তুরুপের তাস খেলছে। 20% সমৃদ্ধকরণ ছিল একটি বড় মাইল ফলক, যা তারা অনায়াসেই পার করেছে। এখন 60% থেকে 90% অস্ত্রমান পৌঁছানো তাদের জন্য ডাল ভাত। বিশ্বমঞ্চে ইরান এখন এমন এক নায়কের ভূমিকায় যে শত বাধা বিপত্তি সত্ত্বেও নিজের সার্বভৌমত্বের প্রশ্নে নড়চড় করতে রাজি নয়। ডোনাল্ড ট্রাম্পের মতো নেতারা যখন দাবি করেন যে ইরান তাদের ইউরেনিয়াম মজুদ হস্তান্তর করতে রাজি হয়েছে, তখন তেহরান অত্যন্ত দাপটের সাথে তা নাকচ করে দেয়। উপপররাষ্ট্রমন্ত্রী সাঈদ খতিবজাদের ভাষায় এমন প্রস্তাব একেবারে অগ্রহণযোগ্য। ইরান নিজেকে প্রমাণ করতে চায় যে তারা কোনো অন্ধি সন্ধি করে টিকে থাকতে আসেনি, বরং তারা নিজেদের ভূগর্ভস্থ স্থাপনা, বিশেষ করে ইস্পাহানের মতো সুরক্ষিত দুর্গে বসে বিজ্ঞানের চরম শিখরে পৌঁছাতে চায়। গত বছরের বিমান হামলার ক্ষত নিয়েও ইরান দমে যাওয়ার পাত্র নয়। তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে, সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর নয়, বড় জোর তা লঘু করা হতে পারে। তাদের এই তেজস্বী অবস্থান এটাই জানান দেয় যে তারা কোনো পরাশক্তির কাছে মাথা নত করবে না। ইরান বেশ জোর দিয়ে দাবি করে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ। IAEA বলছে তারা কোনো সক্রিয় পারমাণবিক অস্ত্র কর্মসূচির প্রমাণ পায়নি। তবে অস্ত্রমানের ইউরেনিয়াম তৈরি করাই শেষ ধাপ নয়। একটি কার্যকর বোমা বানাতে আরও জটিল কিছু ধাপ পার হওয়া প্রয়োজন, যেমন ওয়ারহেড ডিজাইন, সংযোজন এবং ডেলিভারি সিস্টেম তৈরি। স্বাধীন অস্ত্র নিয়ন্ত্রণ বিশেষজ্ঞ প্যাট্রিসিয়া লুইস বলেন, 2003 সাল পর্যন্ত ইরান ওয়ারহেড নকশার কিছু সক্ষমতা তৈরি করেছিল। এরপর সেই কর্মসূচি বন্ধ হয়েছে বলে মনে হয়। তবে তিনি সতর্ক করে বলেন, 2015 সালের চুক্তি ভেঙে পড়া এবং নতুন চুক্তির আলোচনা বারবার ব্যর্থ হওয়ার পর ইরান আবার ওয়ারহেড তৈরির সক্ষমতা বাড়ানোর পথে হাঁটতে পারে। 2025 সালের মে মাসে যুক্তরাষ্ট্রের ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির এক মূল্যায়নে বলা হয়, ইরান সম্ভবত এক সপ্তাহেরও কম সময়ে একটি ডিভাইসের জন্য পর্যাপ্ত অস্ত্রমানের ইউরেনিয়াম উৎপাদন করতে পারে। ইরানের হাতে পারমাণবিক বোমা নেই সত্য, কিন্তু দেশটির হাতে রয়েছে এমন এক কৌশলগত নিয়ন্ত্রক যা বর্তমানে বিশ্ব রাজনীতি ও অর্থনীতিকে মরার উপর খাড়ার ঘায়ের মতো বিপর্যস্ত করে তুলেছে। হরমুজ প্রণালী, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহের প্রধান ধমনী, বর্তমানে ইরানের নিয়ন্ত্রণে। তেহরান কার্যত প্রমাণ করে দিয়েছে যে পারমাণবিক ক্ষেপণাস্ত্রের চেয়েও বিধ্বংসী হতে পারে কোনো ভূ রাজনৈতিক চোখ পয়েন্টের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ। এই পরিস্থিতি ওয়াশিংটন ও তেল আবিবকে কার্যত হাড়ে হাড়ে টের পাওয়ানোর মতো অবস্থায় ফেলেছে। বিশ্বের পরাশক্তিগুলো ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার জন্য দশকের পর দশক দাঁতে দাঁত চেপে লড়েছে, নিষেধাজ্ঞা দিয়েছে, কূটনৈতিক চাপ প্রয়োগ করেছে। কিন্তু আজ তারা বুঝতে পারছে তাদের সেই রণকৌশল ভুল ছিল। ইরানের আসল পারমাণবিক শক্তি কোনো ল্যাবে নয়, বরং হরমুজের জলসীমায় লুকিয়েছিল। ইরান আজ কেবল নিজের স্বার্থই রক্ষা করছে না, বরং বিশ্ব শক্তির ক্ষমতার ভারসাম্যকে নড়বড়ে করে দিয়েছে। আজকের পৃথিবীতে শক্তির সংজ্ঞা পরিবর্তিত হয়েছে। এখন অস্ত্রের চেয়ে সরবরাহের লাইনের নিয়ন্ত্রণ বা সাপ্লাই চেইন কবজা করা অনেক বেশি কার্যকর কৌশল। ইরান সেই অস্ত্রটি ব্যবহার করছে এবং বিশ্বকে এক নতুন বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে।
বিশ্বের মোট সমুদ্রজাত অপরিশোধিত তেল ও গ্যাসের প্রায় 20 থেকে 25% এই সংকীর্ণ হরমুজ প্রণালী দিয়েই পরিবাহিত হয়। যখন ইরান এই পথে জাহাজ চলাচল সীমিত করে দেয়, তখন বিশ্ববাজারের ওপর এর প্রভাব পড়ে হিমালয়ের মতো ভারী। জ্বালানি তেলের দাম হু হু করে বেড়ে ব্যারেল প্রতি $110 গণ্ডি অতিক্রম করায় বিশ্ব অর্থনীতি আজ অগাধ জলে পড়েছে। একই তো দীর্ঘমেয়াদী যুদ্ধের দামামা, তার উপর তেলের বাজারে এই অস্থিরতা, সব মিলিয়ে সাধারণ মানুষের নাভিশ্বাস ওঠার উপক্রম। বিশেষ করে চীন, ভারত, জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো শিল্পোন্নত দেশগুলো আজ জ্বালানি সংকটের কারণে শাক দিয়ে মাছ ঢাকার আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু সত্য হলো তাদের অর্থনীতির চাকা স্থবির হয়ে যাওয়ার পথে। দক্ষিণ এশিয়ার বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কার মতো দেশগুলো জ্বালানি রেশনিং করতে গিয়ে জনজীবনে যে ভয়াবহ সংকট তৈরি করেছে তা অর্থনীতির ভাষায় চরম বিপর্যয়। মার্কিন অর্থলগ্নিকারী প্রতিষ্ঠানগুলোর বিশ্লেষণ অনুযায়ী এই যুদ্ধের প্রলম্বিত ছায়া বিশ্ব অর্থনীতি থেকে কয়েক ট্রিলিয়ন ডলার মুছে ফেলার ক্ষমতা রাখে। ফেডারেল রিজার্ভের উদ্বেগ থেকে স্পষ্ট, বৈশ্বিক জিডিপি প্রবৃদ্ধির হার উল্লেখযোগ্য হারে হ্রাস পাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। অথচ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে ক্রমাগত হুঙ্কার ছাড়ছেন, কিন্তু তাতে পরিস্থিতির বিন্দুমাত্র পরিবর্তন ঘটছে না। উল্টো খোদ আমেরিকার ভেতরেই জ্বালানির দাম আকাশচুম্বী হওয়ায় বর্তমান মার্কিন প্রশাসনের উপর জনরোষ বাড়ছে। নির্বাচনের প্রাক্কালে এটি হোয়াইট হাউসের জন্য মরার উপর খাড়ার ঘায়ের চেয়ে কম কিছু নয়। ইরান যেন এক্ষেত্রে দড়ি টানাটানির খেলায় নিজের শক্ত অবস্থান জানান দিচ্ছে। ভৌগোলিক বাস্তবতায় হরমুজ প্রণালী মাত্র 33 কিলোমিটার প্রশস্ত এবং এর জাহাজ চলাচলের গুরুত্বপূর্ণ পথটি ইরানের উপকূলীয় সীমানার অন্তর্ভুক্ত। ইরান জাতিসংঘ সমুদ্র আইন কনভেনশনে স্বাক্ষর না করায় এই জলপথের উপর নিজস্ব সার্বভৌমত্ব দাবি করছে। তাদের এই দৃঢ় অবস্থান কোনোভাবেই নমনীয় করার সুযোগ নেই। এমনকি যুদ্ধের পর শান্তি আলোচনা শুরু হলেও ইরান এখন প্রতিটি জাহাজ থেকে মোটা অঙ্কের টোল আদায়ের যে দাবি তুলেছে তা বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে আগুনে ঘি ঢালার কাজ করছে। এই সংকটের সমাধান কোথায় তা নিয়ে আজ বড় বড় অর্থনীতিবিদরাও ধন্দে পড়েছেন, কারণ ইরানের এই অদৃশ্য পারমাণবিক অস্ত্র থামানোর কোনো সহজ পথ বর্তমানে কারো জানা নেই। যুদ্ধের ময়দানে একটা কথা বহু দিন ধরে চলে আসছে, জোরজার মূল্যের তার। কিন্তু এখন সেই সমীকরণ বদলে গেছে। আজ এমন এক বাস্তবতা সামনে এসেছে যেখানে কয়েক হাজার কোটি টাকার যুদ্ধ বিমানকে মাটিতে নামিয়ে দিতে পারে মাত্র কয়েক লাখ টাকার ছোট্ট একটি ড্রোন। দেখতে খেলনার মতো, কিন্তু কাজ ভয়ঙ্কর। আর এই বিপ্লবের কেন্দ্রবিন্দুতে আছে ইরান। 4 দশকেরও বেশি সময় ধরে কঠোর নিষেধাজ্ঞায় থাকা একটি দেশ কিভাবে এমন প্রযুক্তিগত শক্তি গড়ে তুলল, এই প্রশ্নই এখন বিশ্ব রাজনীতির বড় রহস্য। গল্পটা শুরু 1979 সালের ইসলামী বিপ্লব থেকে। বিপ্লবের পর আমেরিকা ইরানের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করে। একসময় আমেরিকার কাছ থেকে কেনা অত্যাধুনিক F-14 টমক্যাট যুদ্ধ বিমানগুলো হয়ে যায় প্রায় অকেজো, কারণ খুচরা যন্ত্রাংশ আর কারিগরি সহায়তা বন্ধ হয়ে যায়। ঠিক তখনই শুরু হয় ইরান ইরাক যুদ্ধ। আকাশ যুদ্ধে ইরান ছিল অনেকটাই পিছিয়ে, কিন্তু সেই দুর্বলতাই তাদের শক্তিতে পরিণত হয়। তারা বুঝতে পারে অন্যের উপর নির্ভর করলে চলবে না, নিজেদের প্রযুক্তি নিজেদেরই বানাতে হবে। এই সময় ইস্পাহানের কিছু তরুণ প্রকৌশলী ও সাধারণ মানুষ মিলে শুরু করেন এক নতুন উদ্যোগ। তাদের লক্ষ্য ছিল কম খরচে এমন কিছু তৈরি করা যা শত্রুর এলাকায় ঢুকে তথ্য নিয়ে আসতে পারে। প্রথম দিকে ড্রোনগুলো ছিল খুবই সাধারণ। কাঠের পাখা আর জ্বালানি রাখার জন্য ব্যবহার করা হতো হাসপাতালের IV ব্যাগ। অনেকে এটাকে হাস্যকর মনে করেছিল, কিন্তু 1983 সালে সেই খেলনা ড্রোন যখন শত্রুপক্ষের ভেতরে ঢুকে গুরুত্বপূর্ণ ছবি নিয়ে ফিরে আসে, তখন সবার ধারণা বদলে যায়। সেখান থেকে শুরু ইরানের ড্রোন বিপ্লব। ইরান বুঝে গিয়েছিল তারা কোনোদিন যুক্তরাষ্ট্রের মতো দামি স্টেলথ ফাইটার বানাতে পারবে না, তাই তারা বেছে নেয় অপ্রতিসম যুদ্ধ কৌশল, অর্থাৎ কম খরচে বেশি ক্ষতি করা। ধরা যাক একটি অত্যাধুনিক প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ছুটতে খরচ হয় কয়েক মিলিয়ন ডলার। অন্যদিকে একটি শাহেদ 136 ড্রোন তৈরি করতে খরচ মাত্র কয়েক হাজার ডলার। যদি একসঙ্গে 100টি ড্রোন আকাশে পাঠানো হয়, তবে শত্রুকে সেগুলো ভূপাতিত করতে বিপুল অর্থ ব্যয় করতে হয়। এই অর্থনৈতিক চাপই ইরানের বড় অস্ত্র। কিন্তু প্রশ্ন হলো, নিষেধাজ্ঞার মধ্যে থেকে তারা প্রযুক্তি পায় কোথায়? এখানেই ইরানের কৌশল। তারা বিভিন্ন দেশে ফ্রন্ট কোম্পানি খুলে সাধারণ বাজার থেকে চিপস, মোটর, ক্যামেরা কিনে আনে। তারপর সেগুলোকে সামরিক প্রযুক্তিতে রূপ দেয়। 2022 সালে ইউক্রেনে বিধ্বস্ত একটি ইরানি ড্রোনে আমেরিকান কোম্পানির প্রসেসর পাওয়া গিয়েছিল। অর্থাৎ সাধারণ প্রযুক্তিকে অস্ত্রে পরিণত করার এক অনন্য দক্ষতা অর্জন করেছে ইরান।
2019 সালে সৌদি আরবের তেল স্থাপনায় হামলা ছিল এই কৌশলের বড় উদাহরণ। কয়েকশো কোটি টাকার প্রতিরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও ড্রোনের আঘাতে বড় ক্ষতি হয়, কারণ ড্রোনগুলো খুব নিচু দিয়ে উড়ে এবং রাডারে ধরা পড়ে না। এই হামলার পর পুরো বিশ্ব বুঝে যায় দামি অস্ত্র থাকলেই নিরাপত্তা নিশ্চিত নয়। রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইরানের ড্রোন বড় ভূমিকা রাখে, এমনকি রাশিয়ার মতো শক্তিধর দেশও এই ড্রোন ব্যবহার করতে বাধ্য হয়। ইউক্রেনের শহরগুলোতে এই ড্রোনের শব্দ যেন ভয় আর আতঙ্কের প্রতীক হয়ে দাঁড়ায়। শুধু তাই নয়, ইয়েমেনের হুথি বিদ্রোহী, লেবাননের হিজবুল্লাহ সহ বিভিন্ন গোষ্ঠী এখন ইরানের ড্রোন প্রযুক্তি ব্যবহার করছে। এর ফলে ইরান এখন একটি বড় ড্রোন রপ্তানিকারক শক্তিতে পরিণত হয়েছে। আজ থেকে 20 বছর আগে ড্রোনকে অনেকে খেলনা ভাবত, কিন্তু এখন সেই ছোট যন্ত্রই